नवाजुद्दीन सिद्दीकी को ना टक से मौत को छू कर निकल जाता हूँ। রনিন রাফি ভাই কিন্তু একজন ব্লগার, ইউটিউবার, নানা গুণে গুণান্বিত। উনি গিটারিস্ট, উনি মেকানিক্স, উনি সায়েন্টিস্ট, উনি চিন্তাবিদ, দার্শনিক, কবি, বিশিষ্ট ভাষাবিদ। ডেমন নিয়ে ডেমনের মতোই একদম পুরো পাঙ্খা। সেই পেট্রোল পাম্পে তার সেটিং আছে। তিনি বলেছেন আমরা যদি নারায়ণগঞ্জে যাই তাহলে তিনি আমাদেরকে তেল ভরে দিবেন। এই পাম্প থেকেই আমরা প্রত্যেকে 10 লিটার করে তেল পেয়েছি। যখন আমরা এখানে তেল রিফিল করছিলাম তখন অনেক বাইকারের ভিড় হয়ে গিয়েছিল। অনেকেই স্থানীয় বাইকার ছিল, আবার অনেকেই আমাদের মতো পর্যটক ছিল। তারাও মনে করেছে তারা তেল পাবে, কিন্তু পরবর্তীতে তারা যখন তেল পেল না আমাদের মতো, তখন এখানে একটি বিশাল ঝামেলা সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে পাম্প কর্তৃপক্ষ এই ঝামেলা সামাল দিয়েছে এবং আমাদেরকে বলেছে দ্রুতই যেন এই স্থান ত্যাগ করি। বহু পর্যটক আমাদের মতোই তেলের সংকটের কারণে কাপ্তাইতে এসে আটকে গিয়েছে। তারা তাদের পরবর্তী গন্তব্যে পৌঁছতে পারছে না অথবা রওনা দিতে পারছে না। তাদের জন্য আমাদের খুবই খারাপ লাগছিল, কিন্তু এখন আমাদেরকে ঢাকায় ফিরে যেতে হবে, কারণ প্রত্যেকেরই নিজ নিজ কাজ রয়েছে এবং কর্মস্থলে আবার যোগদান করতে হবে। অনেক আশা নিয়ে এসেছিলাম যে এইবার আমি কিউকারাডাং জয় করব, কিন্তু সেই কপাল আমার আর হলো না। নিশ্চয়ই কিউকারাডং আমার ভাগ্যে পরের বারে রয়েছে। বারবার পাহাড়ে আসার জন্য তো একটা উসিলাও দরকার। তবে এবার পাহাড়ি রাস্তায় রাইড করে আমি যতটুকু বুঝলাম আমার স্কিল আগের থেকে অনেক বেশি ডেভেলপড হয়েছে। বিশেষ করে কর্নারিং স্কিলগুলো আমার আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। যদিও প্রো লেভেলের স্কিল ডেভেলপমেন্ট এখনও হয়নি এবং সে আশা আমি করিও না। আরও অনেকবার পাহাড়ে আসতে হবে প্রো লেভেল কর্নারিং স্কিল অর্জন করার জন্যে। এখন আমরা চুয়েটের সামনে রয়েছি। এই সেই চুয়েট। চিটাগাংয়ের এই রাস্তাটিতে কিন্তু প্রচুর সিএনজি, অনেক সিএনজি। এত সিএনজি আমি আমার লাইফে কোনো রাস্তায় দেখিনি। এখানে প্রচুর সিএনজি চলে, রিক্সার বদলে শুধু সিএনজি আর সিএনজি। অনেক সিএনজি আবার রাস্তার বাম পাশে লাইন দিয়ে রয়েছে এই পেট্রোল পাম্পে সিএনজি রিফুয়েল করার জন্য। দেখুন আপনারা কত সিএনজি। এখানে কিন্তু খুব দেখে শুনে আপনাদেরকে রাইড করতে হবে। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে সিএনজি এসে পড়তে পারে। চোখ কান খোলা রেখেই আমরা এই রাস্তাটা পার হচ্ছি। এত সিএনজি আমি এর আগে কোনো রাস্তায় দেখিনি। এখনও আমরা সিএনজি ভরা এই রাস্তাটাতেই আছি। তবে কিছুটা সামনে এগোতেই দেখলাম দিগন্ত জোড়া ফসলের মাঠ। কি সবুজ, কি সুন্দর এই ফসলের মাঠ, সত্যি চোখ জুড়িয়ে যায়। এই সবুজের দিকে তাকিয়ে থাকলে কিন্তু চোখের পাওয়ারও বৃদ্ধি হয়, চোখের আরাম হয়, চোখের জন্য এটা একটা প্রশান্তি বয়ে আনে। এইরকম সবুজ কিন্তু ঢাকা শহরে দেখা যায় না, এই জায়গাটাতে দেখা যাচ্ছে। আর রাস্তার দুই পাশের গাছের ফাঁক দিয়ে যেই আলো ছায়ার খেলা, সেটা তো অভূতপূর্ব। এরকম আলো ছায়ার খেলা দেখার জন্যই হাইওয়েতে আসতে হয়। বিশেষ করে ঝিনাইদহ রোডে আপনারা এই আলো ছায়ার খেলা খুব ভালো দেখতে পারবেন। দেখতে দেখতে অনেকটা পথ পাড়ি দিয়ে দিলাম। এখন আমরা চিটাগাং শহরের ভিতরে ঢুকছি। দুপাশে পাহাড়, পাহাড়ের মাঝখানে কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। এখান দিয়েই আমরা সামনে চিটাগাংয়ের দিকে ঢুকে যাব। তবে এই রাস্তাটাতে যে আমরা ঢুকলাম, সামনে একটি পকেট আছে উল্টো পথে, সেখানে কিন্তু পুলিশ বসে থাকে। এখন আমাদের টেনশন হচ্ছে সেখানে না আবার মামলা খেয়ে যাই। এই রাস্তা দিয়ে আমরা যেতে চাচ্ছিলাম না, যদিও রাফি ভাই বলল এই রাস্তা দিয়ে গেলে যদি সেই পকেটটা দিয়ে শর্টকাট মারতে পারি তাহলে অনেকখানি রাস্তা কমে যাবে। আমি অবশ্য এত রাস্তা চিনি না, রাফি ভাই ভালো চিনে, তিনি অভিজ্ঞ রাইডার। তার পিছে পিছে আমরা সবাই এগিয়ে যাচ্ছি। হাসান ভাইও কিন্তু
রাস্তাঘাট ভালোই চিনে এবং তিনিও সমান অভিজ্ঞ। আমরা প্রায় মোড়ে এসে পড়েছি। এখন এই মোড় থেকে যদি আমরা বায়ের দিকে যাই তাহলে প্রায় 3 থেকে 4 কিলোমিটার ঘুরে ইউটার্ন নিয়ে তারপর ঢাকার পথে যেতে হবে, কিন্তু সেখানে আবার জ্যামও আছে। তাই আমাদের লক্ষ্য হচ্ছে সামনে যে পকেটটা আছে সেই পকেটটা দিয়ে আমরা চলে যাব। এখন আমরা রং ওয়েতে বাইক চালাচ্ছি। সামনে যদি পুলিশ থাকে, ভাগ্য খারাপ হয় তাহলে একটি হাইওয়ে মামলা খেয়ে যেতে হবে। আর বাংলাদেশে হাইওয়ে মামলা কিন্তু খুবই ঝামেলাপূর্ণ। আপনাকে এখনই সাথে সাথে জরিমানার টাকা দিয়ে কাগজ নিয়ে যেতে হবে, না হলে এই কাগজ কিন্তু এখানেই থাকবে। আর আমরা যেহেতু রেগুলার ঢাকা চিটাগাং হাইওয়েতে যাতায়াত করি না, সুতরাং আমাদের মামলা খাওয়া চলবে না। আমাদের ভাগ্যটা ভীষণ ভালো ছিল, কারণ এখানে কোনো পুলিশ ছিল না। আমরা খুব সহজেই এই পকেট গেট দিয়ে চলে গেলাম এবং আমাদের 3 থেকে 4 কিলোমিটার রাস্তা সেভ হলো। কমসে কম 10 থেকে 15 মিনিট তো আমরা সেভ করেছি। সামনে একটা ফুয়েল পাম্প আছে, আমরা সেখানে গিয়ে দেখব যে তেল পাওয়া যায় কিনা। আমাদের বাইকে যদিও এখনও যথেষ্ট তেল রয়েছে, তারপরও আমরা রিস্ক নিতে চাচ্ছি না। যদি তেল শেষ হয়ে যায় তাহলে এই হাইওয়েতে বসে থাকতে হবে। তো দেখা যাক আমরা তেল পাই কিনা। কথা বলে জানতে পারলাম যে না, এখানে তেল নেই, শুধু ডিজেল আছে, কিন্তু অকটেন অথবা পেট্রোল নেই। আমরা আবার সামনের দিকে এগোতে শুরু করলাম। তেল না পেয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা খুব একটা বেশি স্পিডিং করতে পারছিলাম না হিমু ভাইয়ের কারণে। হিমু ভাই বেশি কশাস ছিল যেন সে আউট অফ ফুয়েল না হয়ে যায়, তাই সে খুব জোরে বাইক চালাতে চাচ্ছিল না। আমরা পেছন থেকে তাকে বারবার পুশ করছিলাম, কারণ আমরা এখন লক্ষ্য নিয়েছি খুব দ্রুত আমাদেরকে ঢাকায় পৌঁছতে হবে। এভাবে আস্তে আস্তে বাইক চালালে আমাদের অনেক দেরি হয়ে যাবে। তাই আমরা পিছন থেকে হিমু ভাইকে বারবার পুশ করছিলাম, যদিও সে ইকো মুড ছাড়া বাইক চালাতে চাচ্ছিল না এই তেল সংকটের ভয়ে। আজকের দিনটাতে প্রচুর গরম পড়েছিল। সূর্যের তাপ যেন এই জ্যাকেটের প্রত্যেকটা অংশ ছেদ করে একদম পিঠে, গায়ে, বুকে লাগছিল। এত গরম! ওফ! এই জ্যাকেটটা যদিও অনেক বেশি ব্রেথেবল ছিল, তারপরেও আমার কিন্তু প্রচুর গরম লাগছিল। এই গরমে রাইড করতে করতে শুধু এটুকুই মনে হচ্ছিল, এখন যদি এক বালতি পানিতে কিছু বরফ কুচি দিয়ে রেখে সেই পানিতে গোসল করা যেত, সেই মজা হতো। যদিও আমি বাসায় সবসময় গিজারের পানিতেই গোসল করি, গরম পানিতে গোসল করে আমার অভ্যেস হয়ে গেছে, কিন্তু এই হাইওয়েতে কড়া রোদের মধ্যে বাইক চালিয়ে আমার এখন ঠান্ডা পানিকে খুব মিস করছিলাম। আমরা ফেনী ক্রস করে ফেলেছি, এখন কুমিল্লায় আছি। আমরা কুমিল্লাতে একটি ব্রেক নিব, সম্ভবত মিয়ামিতে। সেখানে আমরা কিছু হালকা পাতলা খাবো, খুব ভারী খাবার খাওয়ার কারোই ইচ্ছে নেই। জাস্ট চা, কলা, রুটি, যদি পাই দই, সেই দই খাবো। আর কেউ কেউ যদি আইসক্রিম খেতে চায় সে আইসক্রিমও খেতে পারবো। ঢাকা চিটাগাংয়ের এই ওয়ান ওয়ে রোডগুলো হওয়াতে কিন্তু অনেকটাই ভালো হয়েছে, কারণ এই ওয়ান ওয়ে রোড হওয়াতে অনেক অ্যাক্সিডেন্টের পরিমাণ কমে গিয়েছে। যদিও এই সমস্ত ওয়ান ওয়ে রোডে পাশ দিয়ে সিএনজি অথবা অটোরিকশা রং ওয়েতে আসে, তখন এটা একটু বিপদের কারণ হয়ে যায়। তাই যতই ওয়ান ওয়ে হোক, আপনারা একটু দেখে শুনে চালাবেন। এখন আমরা খুব দ্রুত টানছি, দেখতেই পাচ্ছেন মিটার প্রায় 100-এর উপরে। খুব জোরে বাইক চালিয়ে আমরা আসলে দূরত্ব কমাতে চাচ্ছি।
এবং খুব দ্রুতই কুমিল্লাতে যেহেতু ব্রেক নিব সেই স্থানে পৌঁছতে যাচ্ছি। আমরা মিয়ামিতে আমাদের ব্রেক নিব এবং সকলেই একজোট হয়ে খুব জোরে টানছি যেন দ্রুত মিয়ামিতে পৌঁছে যেতে পারি। যাওয়ার পথে চোখ কান আমরা সবসময় খোলা রাখছিলাম। যখনই কোনো পেট্রোল পাম্প পাচ্ছিলাম তখন গাড়ির গতি স্লো করে দেখছিলাম কোথাও তেল দিচ্ছে কিনা। কিন্তু এই কাপ্তাই থেকে কুমিল্লা আসতে আসতে যতগুলো পেট্রোল পাম্পই দেখেছি সবগুলো পেট্রোল পাম্পই বন্ধ। পেট্রোল পাম্পের মালিকরা সব তেল জমিয়ে রেখে সিন্ডিকেট করছে। এভাবেই মজুতদারি করে তারা অতিরিক্ত মুনাফা করবে। সবগুলো ফুয়েল পাম্পই বন্ধ। আমরা হিমু ভাইকে বললাম যেহেতু সবগুলো ফুয়েল পাম্পই বন্ধ তাহলে তেলের আশা এখান থেকে ছেড়ে দেই, আমরা দ্রুত ঢাকায় পৌঁছাই। যদি ঢাকায় পৌঁছতে পারি তাহলে অবশ্যই তেল পাবো। অল্প একটু তেল পেলেও আমাদের চলে যাবে, তাই আমরা দ্রুত ঢাকার দিকে রওনা দিয়েছি। রাফি ভাই অবশ্য নারায়ণগঞ্জের একটি পেট্রোল পাম্পে কথা বলেছেন। সেই পেট্রোল পাম্পে তার সেটিং আছে। তিনি বলেছেন আমরা যদি নারায়ণগঞ্জে যাই তাহলে তিনি আমাদেরকে তেল ভরে দিবেন। রাফি ভাইয়ের কথায় হিমু ভাই এখন মোটামুটি কিছুটা আশ্বস্ত হয়েছেন এবং এখন তিনি ইকোমুড ভুলে জোরেই টানছেন। যেহেতু তেল পাওয়া যাবে তাহলে এখন তেলের টেনশন অথবা টেনশন না করাই ভালো। এনজয়িং দ্য রাইড। আমরা মিয়ামির খুব কাছাকাছি এসে পড়েছি এবং মিয়ামিতেই আমরা এখন প্রথম ব্রেকটা দিব। যদিও এখন দুপুর হয়ে গিয়েছে কিন্তু আমরা কেউই দুপুরের খাবার খেতে আগ্রহী ছিলাম না। আরও একটি ফুয়েল পাম্প দেখলাম, এটাও বন্ধ। কোনো পাম্পেই তেল নেই। তেল অবশ্য আছে কিন্তু কাউকেই দিচ্ছে না, এটাই আমাদের ধারণা। কারণ আমরা তো কাপ্তাইতে ঠিকই লবিং করে তেল পেয়ে গিয়েছি। এই পাম্পটাও বন্ধ। আমরা মিয়ামির একদম কাছাকাছি এসে পড়েছি। এখনই আমরা দুপুরে একটা ছোট্ট ব্রেক দিব। হ্যালো গাইস, আমরা এখন দাঁড়িয়েছি কুমিল্লার মিয়ামিতে। মায়ামিতে আজ প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আমরা একটু রেস্ট নিতে দাঁড়িয়েছি। যদিও আমরা ক্লান্ত নই, আমরা এত সহজে ক্লান্ত হই না। আমরা লম্বা রেসের ঘোড়া। তো এখানে দাঁড়িয়ে আমরা দই খাচ্ছি। দইটা ভালোই, ফ্রিজ থেকে দিয়েছে। উপরে একদম লাল লাল সর পরে রয়েছে এবং দইটা মিষ্টি, ভালো, দইটা ভালো। দই খাওয়ার পরে চা খাবো, ঘন দুধের জাল দেওয়া চা। তারপর রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। তেল সংকটের কারণে হিমু ভাই অনেক টেনশনে আছে। তো হিমু ভাই ইকো মুডে চালাচ্ছে তার রয়্যাল এনফিল্ড 350। হাসান ভাই তার 2 স্ট্রোক সিবিআর। 2 স্ট্রোক সিবিআর। 2 স্ট্রোক সিবিআর না, তারটা 6 স্ট্রোক মাস্টার স্ট্রোক সিবিআর দিয়ে সে আমাদের সাথে রাইড করছে। আর রনিন রাফি ভাই কিন্তু একজন ব্লগার, ইউটিউবার, নানা গুণে গুণান্বিত। উনি গিটারিস্ট, উনি মেকানিক্স, উনি সায়েন্টিস্ট, উনি চিন্তাবিদ, দার্শনিক, কবি, বিশিষ্ট ভাষাবিদ। আসেন একটু চেহারাটা দেখান রনি ভাই। দিস ইজ রনিন রাফি ভাই। বিশিষ্ট গালিবাজ। গালিবাজ নয়, উনি আসলে বিশিষ্ট ভাষাবিদ। তো উনি ওনার জিপিএক্স ডেমন নিয়ে ডেমনের মতোই একদম পুরো পাঙ্খা, ওই যে নওয়াজুদ্দিন সিদ্দিকী না, টকসে মত কো
ছুকার নিকাল যাতা হুঁ। এইভাবে উনি চলে যায়। তা আমরা খেতে থাকি, আপনারা আমাদের সাথে থাকেন। হালকা নাস্তা করার পরে আমরা আবার রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। আজ এই এপিসোডে এই পর্যন্তই। দেখা হবে আরও একটি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে থাকেন ভালো থাকুন, সুস্থ থাকুন।